আমরা তো ঠান্ডা ঘরে বসে রাজনীতি করি না, প্রতিদিন মাঠে ময়দানে লড়াই করে রাজনীতি করে উঠেছি, ফলে রোদটা আমাদের কাছে নতুন কোনো কষ্টের নয়। তবে এই সময় আমরা যারা লাল ঝান্ডার পার্টি করি আমরা ভয় পাই না, কারণ যদি ভয় পাওয়ার হতো, যেদিন অভিষেক ব্যানার্জির দল আমাকে কলেজে মেরে খালের পাশে মরে গেছে বলে ফেলে দিয়ে চলে গেছিলো, সেদিন ঝান্ডা গুটিয়ে বাড়িতে গিয়ে বসে থাকতাম। প্রতীকুর রহমান, যাকে বলে মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে, সেই অভিজ্ঞতাটা আমি জানতে চাইবো। যখন মৃত ভেবে নদীর চর ফেলে দেওয়া হলো, তারপরে কিভাবে ফিরে আসা হলো আবার সেই রাজনীতির আগে। নমস্কার, হাওতে আমি সঙ্গীতা, বসে রয়েছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। আর আমাদের সঙ্গে পেয়ে গেছে এই মুহূর্তে আলোচনায় ডায়মন্ড হারবারের সিপিআইএমের প্রার্থী প্রতীকুর রহমানকে। কথা বলবো তার সঙ্গে। প্রথমেই দাদা, প্রথম প্রশ্ন, এত রোদ গরম তার মধ্যে প্রচার কিভাবে সারছো, কেমন লাগছে? দেখো, এটা তো আমাকে নতুন কিছু নয়। যখন ছাত্র রাজনীতি করতে হয়েছে আমাদের, তো এরকমই বাড়ি থেকে যখন কলেজে বা স্কুলে আসতো 10টার পর থেকে 11টার পর থেকে স্কুল কলেজ হতো, এখানে ছোটো থেকে রাজনীতি করা, স্কুল কলেজে রাজনীতি করা, এসএফআই করা, তো ফলে রোদটা আমাদের কাছে কোনো ইস্যু নয়। আমরা তো ঠান্ডা ঘরে বসে রাজনীতি করি না, প্রতিদিন মাঠে ময়দানে লড়াই করে রাজনীতি করে উঠেছি, ফলে রোদটা আমাদের কাছে নতুন কোনো কষ্টের নয়। ঠিক আছে, মানে এমনি নর্মাল, খুব অসুবিধা হচ্ছে না। ডায়মন্ড হারবারের প্রার্থী, বিশেষভাবে কিন্তু এটা উল্লেখ করতেই হচ্ছে, কারণ বিপরীতে যিনি আছেন শাসক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে তো রীতিমতো ত্রাস মনে করেন, অনেকেই ভয় পান। তো কতটা কনফিডেন্ট পাচ্ছ লড়াই? কে ভয় পাই জানি না, তবে এই সময় আমরা যারা লাল ঝান্ডার পার্টি করি আমরা ভয় পাই না, কারণ যদি ভয় পাওয়ার হতো, যেদিন অভিষেক ব্যানার্জির দল আমাকে কলেজে মেরে খালের পাশে মরে গেছে বলে ফেলে দিয়ে চলে গেছিলো, সেদিন ঝান্ডা গুটিয়ে বাড়িতে গিয়ে বসে থাকতাম। সেদিনও ভয় পাইনি, আজকেরও ভয় পাবো না। ভয় বলে কোনো শব্দ আমরা লাল ঝান্ডার পার্টি আমাদের ডিকশনারিতে নেই। যদি ভয় পেতাম 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস যে আক্রমণে আমাদের পার্টির উপরে করেছে, এই পার্টি শেষ হয়ে যেত। শুধু সিপিআইএম পার্টি বলে, লাল ঝান্ডার পার্টি বলে এখনও টিকে আছে, চোখে চোখ রেখে লড়াই করছে, প্রতিদিন মানুষের সমর্থন নিয়ে আসছে। ফলে এটা আমার কাছে কোনো কঠিন লড়াই না, নতুন কোনো লড়াই না, বরঞ্চ আমার কাছে অ্যাডভান্টেজ আছে। উনি বিগত 10 বছরে ওনার সাংসদ এলাকায় কী কী কাজ করেছে, কতবার পার্লামেন্টে ডায়মন্ড হারবার লোকসভা নিয়ে সওয়াল করেছে, সেই প্রশ্ন জনগণ করছে, তার উত্তর তো ওনাকে দিতে হবে। আমার পক্ষে বরঞ্চ অ্যাডভান্টেজ আছে, আমি সেই প্রশ্নগুলো মানুষের সামনে নিয়ে আসছি, মানুষ এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে করছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো বলেন যে তিনি এত কাজ করেছেন ডায়মন্ড হারবারে, দেশের আর কোনো সাংসদ তার সংসদীয় এলাকায় এত কাজ করেন? উনি ডায়মন্ড হারবারের সাংসদ, কতবার পার্লামেন্টে গেছেন, উপস্থিতি হার কত একবার জেনে নিও। 15%। তাহলে 15% হার উনি ডায়মন্ড হারবারে। আর 2 হচ্ছে উনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে কতবার পার্লামেন্টে সওয়াল হয়েছেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আপনি যদি ডায়মন্ড হারবার থেকে ধরেন, ডায়মন্ড হারবার আছে, পাশে ফলতা আছে, ফলতা অবাধ্য বাণিজ্য কেন্দ্র। সেই সময় আমাদের খুব অত্যন্ত প্রিয় সাংসদ আমাদের নেতা শ্রমিক লাহিড়ী অনেক লড়াই করে ফলতা বাণিজ্য কেন্দ্র নিয়ে এসছে। 3 শিফটে কাজ হতো এবং অধিকাংশ মহিলারা সেখানে কাজ করতো। আজকে সেই ফলতা অবাধ বাণিজ্য কেন্দ্র প্রায় বন্ধের মুখে, কাজ নেই। অসংখ্য কারখানা ছিল, কারখানাগুলো তৃণমূলের কাটমানির কারণে উঠে গেছে। আপনি বিষ্ণুপুর চত্বরে চলে আসুন, অধিকাংশ কারখানা বন্ধ, ভুতুড়ে বাড়ি হয়ে পড়ে আছে। বজবজ, বাটা, এই চত্বরে যে কারখানাগুলো ছিল, যে চটকলগুলো ছিল, অধিকাংশ ধুঁকছে। তাহলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা কি গ্রহণ করলেন? এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে ম্যাক্সিমাম আমাদের জেলার একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করে। উনি তো আমাদের সাংসদ, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কী ভাবনা চিন্তা কোনো দিন বলেছেন? ওনার লোকসভা কেন্দ্রে প্রায় 100-150-র উপরে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নেই। ভুতুরে স্কুলগুলো, যে স্কুল আমরা তৈরি করেছিলাম অনেক কষ্ট করে, সেই স্কুলগুলো আজকে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে, তৃণমূলের জুয়াখানা, মদ্যপানের আড্ডা হয়েছে। স্কুল খোলার ব্যাপারে উনি কী উদ্যোগ গ্রহণ করেছেন? ডায়মন্ড হারবার রোড যদি আপনি যান, গোটা এনএইচ বলা হয়, কিন্তু এত জ্যাম ডায়মন্ড হারবার থেকে যদি আপনি কলকাতায় আসতে হয়, প্রায় 3 ঘন্টার উপরে বাসে লাগে। সরকারি যে বাসগুলো ছিল, সেই সরকারি বাসগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। কটা সরকারি বাস নিয়ে এসছে? ওনার দল ক্ষমতায় আছে রাজ্যে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় আছে। কটা সরকারি বাস এই ডায়মন্ড হারবার রুটে চলছে? কোনো উত্তর নেই। প্রতীকুর রহমান জিতলে কি ডায়মন্ড হারবারে বেকারত্ব ঘুচবে, শিল্প হবে? প্রতীকুর রহমান উঠলে বেকারত্ব ঘুচবে কিনা বলতে পারছি, গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তবে প্রতীকুর রহমান জিতলে পার্লামেন্টে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যারা বেকার যুবকদের কাজ হয়, যে কারখানাগুলো বন্ধ আছে, খোলার দাবিতে সোচ্চার হবে। প্রতীকুর রহমান জিতলে বছর বছর নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারবে। উনি সাংসদ হওয়ার পরে বিগত 10 বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আপনি ডায়মন্ড হারবার ধরুন, ফলতা ধরুন, বজবজের একটা অংশ ধরুন, বিষ্ণুপুরের একটা অংশ ধরুন, মানে একটা বিস্তীর্ণ অংশে
মানুষ 10 বছরে ভোটাধিকারে অংশগ্রহণ করতে পারেনি, মানুষের গণতন্ত্র নেই। মানুষ তৃণমূল বা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, হয় বাড়িতে পুলিশ যাবে, না হলে তৃণমূলের গুন্ডা বাহিনী রাত্রেবেলা গিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এসে কেস দেবে, আক্রমণ করবে। প্রতীকুর রহমান জিতলে মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরত পাবে। প্রতীকুর রহমানকে কেন ডায়মন্ড হারবারবাসী ভোট দেবে? কি এমন উন্নয়ন করে ফেলবেন প্রতীকুর রহমান যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে পারেননি? প্রথম কথা হচ্ছে অভিষেক ব্যানার্জি উনি 10 বছর আছেন সাংসদ, 10 বছরে ডায়মন্ড হারবার মানুষের গণতান্ত্রিক অধিকার শেষ হয়ে গেছে, মানুষের কথা বলার অধিকার নেই, গণতন্ত্র ফেরত আসবে। 2 হচ্ছে বিস্তীর্ণ অংশ কৃষিকাজের উপর নির্ভরশীল এই লোকসভা কেন্দ্রে। আমাদের প্রয়াত সংসদ জ্যোতির্ময় বসুর সময় ধরে সেচ ব্যবস্থা সুগম করার জন্য সুতি খালের ব্যবস্থা করা হয়েছিল। সেই ছোট ছোট সুতি খালগুলো এখন তৃণমূল কাটমানি খেয়ে দখল করে তার উপরে বিল্ডিং কোটা দালাল মাটি বানিয়েছে। নিকাশি জলসেচ ব্যবস্থা বিহাল দশা, কৃষিকাজ বন্ধ। 1 ফসলি জমি 3 ফসলি ছিল, সেটা এখন 1 ফসলিতে রূপান্তরিত হয়ে গেছে। ম্যাক্সিমাম মাঠ ফাঁকা পড়ে আছে, ধুধু করছে, কৃষকরা চাষ করছেন না। চাষের ব্যবস্থা করা, বেকার যুবকদের কাজের ব্যবস্থা করা, স্কুল কলেজ গড়ে তোলা। সবচেয়ে বড় প্রশ্ন, আপনি দুবেলা দুপুটো পেট ভরে শান্তিতে ঘুমানোর সুবন্দোবস্ত করা, যেটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের মধ্যে নেই, সেটি নিয়ে আসা। প্রতীকুর রহমান এই সব কাজগুলো করবে? প্রতীকুর রহমান তো প্রতীকুর রহমান নয়, আমরা যে পার্টির সিম্বলে দাঁড়িয়েছি, আমাদের কাজ হচ্ছে রুটি কাপড়া মাকান, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান। এই হচ্ছে আমাদের এজেন্ডা। এই এজেন্ডার ভিত্তিতে লড়াই, এবং সেই এজেন্ডার ভিত্তিতে লড়াই হলে মানুষ রিলিফ পাবে, মানুষের হয়ে মানুষের পক্ষে কাজ করব। আমাদের দলের কোনো নেতাকর্মীদের আপনি কাটপানি খেতে দেখবেন না, আমাদের দলের কোনো নেতাকর্মীদের আপনি ইডি সিবিআই দপ্তরে যেতে দেখবেন না, আমাদের কোনো নেতাকর্মীদের আপনি ধর্মে হিন্দু মুসলমান ধর্মের ভিত্তিতে মানুষের ভেদাভেদ করতে দেখবেন না। আমরা গরিব মানুষের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে, গণতন্ত্রের প্রশ্নে প্রতিদিন রাস্তায় থাকি। ফলে আমরা যেটা মানে মেহনতি মানুষের পক্ষে কথা বলবো, আমরা যেটা মানে মানুষের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, আমরা যেটা মানে গরিব মানুষের অধিকার সুনিশ্চিত হবে। ছাত্র নেতা থেকে লোকসভার প্রার্থী, এই জার্নিটা ঠিক কিভাবে সম্ভব হলো? আমাদের সিপিআইএম পার্টি বা বামপন্থী রাজনীতি আমরা যারা করি, আমাদের নেতা ছেলেরা নেতা হয় না, খুব কম, খুব রেয়ার। আমার যদি ব্যক্তিগতভাবে আমার বলো, আমার পরিবারে প্রথম আমি রাজনীতিতে এসেছি, প্রথম। এবং আমি ছোটোবেলায় আমার মামার বাড়িতে মানুষ হয়েছি, মামার বাড়ি পুরো কংগ্রেস, পরে তৃণমূল হয়েছে, তার জন্য বহুবার আক্রমণ হয়েছি, বাড়িতেও কথা শুনতে হয়েছে। কিন্তু এটা সিপিআইএম বলে, এই বামপন্থীর লাল ঝান্ডার পার্টি বলে এটা সম্ভব হয়েছে। আমি ওইখান থেকে উঠে, ওই একটা ছোট্ট নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, গরিব পরিবার থেকে উঠে এসে আজকের রাজনীতির আঙিনাতে রাজ্যের এসএফআইয়ের নেতা, আজকের পার্টি আমাকে লোকসভা নির্বাচনে ক্যান্ডিডেট করেছে। এই লড়াইটা আদর্শের লড়াই, ফলে আদর্শের প্রতি যদি অবিচল থাকা যায়, এই দলে সবাই নেতা হয়। সিপিআইএমের নেপোটিজম নেই বলছো? সিপিআইএমের নেপোটিজম নেই, তাহলে যদি হতো তাহলে বহু বরঞ্চ আমাদের বিরুদ্ধে এই অভিযোগ থাকে, তোমার নেতা ছেলেরা নেতা হচ্ছে না কেন, এই অভিযোগ থাকে। সিপিআইএম এটা নেই। সিপিআইএমে তো আরও একটা অভিযোগ এতদিন উঠতো বৃদ্ধতন্ত্র নিয়ে, এখন দেখা যাচ্ছে ব্যাপক তরুণদের উপস্থিতি, তারা মিছিলেও যেমন হাঁটছে, এবং আমরা দেখছি লোকসভাতেও প্রার্থী হয়েছে, বিধানসভাতেও হয়েছিল। তো এই নিয়েও কিন্তু বিরোধীরা, সিপিআইএমের যারা বিরোধী, বিজেপি প্রশ্ন তুলছে যে কারা গেল। শুভেন্দু অধিকারী বলছেন প্রবীণরা কোথায় গেল, নবীনগুলোকে সব এগিয়ে দিচ্ছে। শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর দিকে তাকিয়েছেন, কত বছর বয়স জানেন? নরেন্দ্র মোদীর চুল পাকা হয়ে গেলে কেউ প্রশ্ন করবে না, কিন্তু বিমান বসের চুল সাদা হলে প্রশ্ন করবে। মমতা ব্যানার্জির বয়স হলে কেউ প্রশ্ন করবে না, সৌগতদার বয়স হলে কেউ প্রশ্ন করবে না। কিন্তু সিপিআইএমের দিকে এটা আসলে ইন্টেনশনালি বলা হয়। আমরা তখনও বলতাম, এখনও বলি, রবীন্দ্রনাথের ওই ভাষায়, রবীন্দ্রনাথের যদি কবিতার আমি কোট করি, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে, শুধু দৃষ্টিকোণ লাগে, দেখার জন্য চোখ লাগে। সেই চোখ শুভেন্দুবাবুদের নেই, সেই চোখ বিরোধীদের নেই। বামপন্থীরা প্রতিদিন বাংলার মাটিতে অতীতেও একটা তরুণ প্রজন্মের উপরে ভরসা করতো, এখন নতুন করে আরও বেশি করে করছে। ফলে আমরা শুধু বলছি তরুণ নয়, নবীন প্রবীণ মিশেল নিয়ে একটা রাজনীতির আঙিনাতে আসা, তরুণের তেজ আর প্রবীণের হচ্ছে অভিজ্ঞতা, দুটোকে কাজে লেগে একসঙ্গে লড়াই করার চেষ্টা করছি আমরা। প্রতীকুর রহমান, যাকে বলে মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে, সেই অভিজ্ঞতাটা আমি জানতে চাইবো। যখন মৃত ভেবে নদীর চর ফেলে দেওয়া হলো, তারপরে কিভাবে ফিরে আসা হলো আবার সেই রাজনীতির আগে? দেখো, এটা একবার হয়নি, একাধিকবার হয়েছে। কলেজে আমি যখন করতাম 2008 সাল, তখন যদিও পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার আছে,
এবং সিপিআইএম পার্টি বা বামপন্থীরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে আর একটা কলেজে ঢুকে এসএফআইয়ের জিএসকে আক্রমণ করছে, এই গণতন্ত্র পশ্চিমবঙ্গের মাটিতে ছিল। প্রতিদিন ক্যাম্পাসে তৃণমূলে আসতো, এসে মারধর করতো, বহিরাগত নিয়ে আক্রমণ করতো, কলেজের কেউ করতো না, বহিরাগত নিয়ে আক্রমণ করতো। বহুবার আক্রান্ত হয়েছি। একবার তো মানে বহিরাগতরা এসছে ক্যাম্পাসের মধ্যে মারতে মারতে, মানে টার্গেট ছিল খুন করার। যখন কোনো সাড়া নেই, আমার কোনো সেন্স নেই, আমাকে টানতে টানতে নিয়ে কলেজের পাঁচিলে, ওখান থেকে পেছনে খাল ছিল, টানতে টানতে খালে গিয়ে খাল পাড়ে ফেলে দিয়েছিল, ভেবে যে মরে গেছে। তার প্রায় ঘন্টা চারেক পরে আমার কর্মী সমর্থক যারা ছিল, আমার বন্ধু যারা ছিল, পার্টি লিডারশিপ যারা ছিল, তারা খুঁজছে। প্রায় ঘন্টা চারেক পরে আমাকে খুঁজে খুঁজে রিকভার করলো যে আমি খালের পাড়ে পড়ে আছি। ঘটনাটা একদম নদী লাগোয়া খাল ছিল, নদীর সঙ্গে সংযুক্ত ছিল। ঘটনাচক্রে সেদিন জোয়ার ছিল না বলে আমি বেঁচে গেছি, হয়তো জোয়ার থাকলে হয়তো নদী মানে ভেসেই চলে যেতাম বা দম বন্ধ হয়ে মারা যেতাম। তারপর ওখান থেকে তুলে এনে হসপিটালে ভর্তি করা, সেখান থেকে বেঁচে। দেখো, এটা প্রতিকূল আমার নয়। পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিদিন এরকম হাজার হাজার বামপন্থী নেতাকর্মীরা যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লড়াই করে, কেউ শহীদের মৃত্যুবরণ করেছে, কেউ প্রতিদিন দাঁড়িয়ে লড়াই করছে। এখানে ব্যক্তি প্রতিকূল আমার নয়। আমি যে আদর্শে বিশ্বাস করি, যে ঝান্ডাতে বিশ্বাস করি, যে ঝান্ডা আমি যে স্বপ্ন দেখি যে আমি যখন মারা যাব, আমার ঠান্ডা নিথর শরীর যখন শুয়ে থাকবে, আমার বুকে যেন এই লাল কাপড়টা থাকে। এই জন্য তো আমাদের রাজনীতিতে পাওয়া হচ্ছে এটা। আমাদের রাজনীতিতে কাটমানি পাওয়া আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে দিনের শেষে যেন এই লাল কাপড়টা বুকের উপরে দেওয়া হয় যখন ঠান্ডা নিথর শরীর শুয়ে থাকবে। ফলে এই লক্ষ্য নিয়ে যারা রাজনীতি করে, তাদের কাছে মরা বা বাঁচা একই ব্যাপার। এই মৃত্যুর সঙ্গে লড়াই করে কি বাম রাজনীতি করার শক্তিটা আরও বেড়েছে? একদমই। শুধু আমি বললাম তো, শুধু আমি না, ওই 8 সালের পর থেকে 11 সালে আমি যখন ছাত্র রাজনীতি করেছি, আমার সঙ্গে আমার সতীর্থ আমাদের সঙ্গে রাজনীতি করতো সৈফুদ্দিন মোল্লা, দক্ষিণ চব্বিশ পরগনায় খুন হয়েছে। আমাদের সঙ্গে রাজনীতি করতো স্বপন কোলে, ক্যাম্পাসের মধ্যে খুন হয়েছে। আমার সঙ্গে একসঙ্গে মিছিলে ছিলাম, একই বাসে ছিলাম, তোমাদের চ্যানেলেই আমি বলেছিলাম, সুদীপ্ত গুপ্ত, আমার চোখের সামনে খুন হয়েছে। তো ফলে এটা নতুন কোনো, আমাদের কাছে নতুন কোনো ব্যাপার নয়। প্রতিদিন এই খুন, এই মৃত্যু আমাদেরকে নতুন করে সাহস জায়গায়